প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি, সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এ পর্যায়ে 25 জেলার 117টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অতীতে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও এবারের উপজেলা নির্বাচন হচ্ছে নিরুত্তাপ পরিবেশে। ইতোমধ্যে অনুষ্ঠিত 2 ধাপে নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। বিএনপির দাবি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সৃষ্ট অনাস্থা ও অবিশ্বাসের কারণেই উপজেলা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। তবে বিএনপির এমন দাবিকে মানতে নারাজ আওয়ামী লীগ। এদিকে প্রায় 3 দশক পর নবনির্বাচিত সদস্যদের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে ফের সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। যদিও ভোট বর্জন এবং পুনর্নির্বাচনের দাবিতে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে নির্বাচনে অংশ নেওয়া 5টি প্যানেল। প্রিয় দর্শক, এইসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় সচল ডাকসু ও উপজেলা নির্বাচন। এ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। আপনাকে স্বাগত। এবং আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয় সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এর জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/rtv-তে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পাবেন। তো আমরা শুরুতে যাব, মিস্টার মোশাররফ, আপনাকে দিয়ে শুরু করতে যাই। উপজেলা নির্বাচন নিরুত্তাপ এবং ডাকসুর যারা নির্বাচিত হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে, তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনাকে ধন্যবাদ আরটিভির দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার ভাইকে। আসলে আপনি যে প্রসঙ্গটি এখন উত্থাপন করেছেন যে বাংলাদেশে আমরা দেখি যে বাংলাদেশে নির্বাচন যখনই আসে তখন একটা উৎসবের আমেজ কিন্তু বাংলাদেশে সবসময় আমরা লক্ষ্য করেছি। কিন্তু গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে একটি ভোটারবিহীন নির্বাচন হওয়ার কারণে এবং জনগণ ভোট দিতে না পারার যে যন্ত্রণা, এর কারণে আমরা উপজেলা নির্বাচনগুলিতে কোনো জনগণের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি জনগণ একটি বর্জনের সংস্কৃতির দিকে চলে যাচ্ছে। যার জন্য আজকে লক্ষ্য করবেন যে বাংলাদেশের যারা নির্বাচনের বোদ্ধা, যারা নির্বাচন বিশেষজ্ঞ, তারাও বলছে যে গণতন্ত্র কিন্তু একটি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ জনগণ ভোট দিতে আসতেছে না। আপনি দেখবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সরকার জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা দেখেছি যে একমাত্র নৌকার প্রার্থী ছাড়া গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য মার্কার কোনো প্রার্থী কিন্তু নির্বাচনে দাঁড়াতে দেয়নি প্রশাসন যন্ত্র। কিন্তু এবার আমরা লক্ষ্য করছি, আজকেও যদি আপনি দেখেন পত্রিকা, সোশ্যাল মিডিয়ায়, যে আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অথবা জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, আপনারা ভোট দিতে আসেন, ভোট আপনাদের অধিকার, ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে সুসংহত করুন। এইটাও কিন্তু আজকে বাংলাদেশে আমাদেরকে দেখতে হচ্ছে যে মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এবং নির্বাচন কমিশন, আমরা হঠাৎ দেখলাম যে এই নির্বাচন কমিশন মানে শীতে কাবু হয়ে মানে একেবারে কোনো শক্তিহীন দন্তহীন ব্যাঘ্রে পরিণত হয়েছিল। হঠাৎ করে দেখলাম যে তারা খুব সক্রিয় হয়ে বলছে যদি ব্যালট বাক্স ছিনতাই করতে আসলে গুলি করে ফেলে দিতে হবে। এই যে একটি অবস্থা বাংলাদেশে, এই অবস্থায় উপজেলা নির্বাচন সম্বন্ধে আলোচনা করলে কতটুকু করা যাবে এটা আমরা সবাই কিন্তু আমরা বুঝি। আপনি দেখবেন যে 4টি ধাপে এই আসবো। আমি আপনার কাছে আসবো কাউসার ভাই, আপনি যদি একটু বলেন। উনি তো একদম চূড়ান্ত হতাশা ব্যক্ত করলেন না এখানে। যে কেউ যাচ্ছে না নাকি। আরটিভি দর্শক বন্ধুকে ধন্যবাদ, যে মিস্টার রুবায়েত ফেরদৌস এবং মোশাররফ ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আসলে দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি হয়েছে, এদেশের মানুষ কি জন্য নৌকায় ভোট দিয়েছে এটা জাতি জানে। এখানে আপনারা একাদশ নির্বাচনে যে লক্ষ্য নির্বাচন করতে চেয়েছিলেন সেটা পারেন নাই, এটা স্বীকার করতে হবে। কারণ কি লক্ষ্য ছিল তাদের? না, তাদের লক্ষ্য ছিল যে তারা মনে করেছিল তারা নির্বাচনে আসলে দেশের জনগণ একচাইটে তাদের পক্ষে চলে যাবে, নীরব বিপ্লব হয়ে যাবে। তাদেরকে ভোট চাইতে হবে না, ভোট ক্যাম্পিং করতে হবে না, কোনো কিছু করতে হবে না। কিন্তু এটা বুঝতে পারে নাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো নেতা নির্বাচন করতে পারেন নাই। তাদের যে মনোনয়ন বাণিজ্যটা এটা ওপেন হয়ে গিয়েছিল, তাদের সাংগঠনিক সক্ষমতা এমন জায়গায় পৌঁছেছিল যে নির্বাচন করার মতো সেই অবস্থা তাদের ছিল না। কেন দেখতে হবে অপোজিশন পার্টিকে, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার প্রতিনিধিত্বকারী সংগঠন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে সংগঠিত হয়েছে, এবং এদেশে 1975 সালের পর দীর্ঘদিন এই দলটি বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এবং 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং 2008 থেকে 10 বছর টানা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এর ম্যান্ডেট আমি আসতেছি, এটা যদি একটু বলেন। এটা অবশ্যই বলবো। অর্থাৎ একটা ম্যান্ডেট দিয়েছে, কারণ এটা আমি স্বীকার বলতে চাই। আপনি লক্ষ্য করে দেখবেন, স্বাধীনতার 48 বছর পরে স্বাধীনতার পরাজিত শক্তি যাদের মানে সাজা হয়েছে তাদেরকে তারা মনোনয়ন দিয়েছে, সেই দলের প্রার্থীদেরকে অঘোষিতভাবে। কিন্তু সারা জাতি জানতে পেরেছে এটা খুব দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার 48 বছর পরে সেটা হয়। হ্যাঁ, উপজেলা নির্বাচন চলছে। আপনি জানেন উপজেলা নির্বাচনটি এই প্রথমবারের মতো দলীয়ভাবে জাতীয় প্রতীকে হচ্ছে। যেহেতু দলীয়ভাবে হচ্ছে সেহেতু প্রার্থী সংখ্যা একটু কমে গেছে। আমাদের আওয়ামী লীগেরও প্রার্থী কমে গেছে, অন্যান্য দলেরও কমে গেছে। আর যেহেতু বিএনপি তারা বলছেন তারা অংশগ্রহণ করছেন না, কিন্তু আসলে অংশগ্রহণ করার মতো অবস্থা তাদের জাতীয় সংসদে ছিল, এটা তো নেই। কিন্তু এটা স্বীকার করতে হবে যে দুই ধাপে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। ওনারা বলতে পারবেন না কোনো কেন্দ্রে কোনো ভোট দখল, জালিয়াতি, জাল ভোট এই ধরনের হয় নাই। মানে আমরা বোঝাতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবেই হবে এবং হচ্ছে। হ্যাঁ, ভোটার কম হচ্ছে আমরা যেটা মনে করছি, যেহেতু কেন সেটা না, এটা কারণ হলো যেহেতু দলীয়ভাবে হচ্ছে। যেমন আমাদের দলে আমরা তো মনে করি একটা উপজেলায় এমপি ইলেকশনে আমাদের গড়ে একটা আসনে 10 থেকে 12 জন ছিল, উপজেলা কিন্তু তাই। এবং থানা পর্যায়ে যারা সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিল তারা কিন্তু আসলে উপজেলা নির্বাচনটা করতে চায়। কিন্তু যখন প্রতীকের ব্যাপারটা আসছে তখন তো একটা লিমিটেশন এসে যায় যে সবার পক্ষে করা। তারপরেও কিন্তু অনেকে করছেন, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহিলা যেটা হচ্ছে, এখানে কিছু প্রার্থী নির্বাচন করছে। আমরা দেখলাম তারা বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা কি ঠিক? না, এটা আমি বলতে চাই না এই কারণে, বা আমি একমত নেই কারণে ভোটার সংখ্যা কম হলেই নির্বাচনে আস্থা কম, যেহেতু স্থানীয় সরকার। আর আপনারা করেন জাতীয় সংসদ নির্বাচনের ফ্লেভার আর ইউনিয়ন পরিষদ, যেখানে একজন চেয়ারম্যান, 9 জন কাউন্সিলর, 4 জন মহিলা কাউন্সিলর থাকে, তারা একদম মহল্লা গ্রাম পর্যায়ে নির্বাচনটা করে, এবং তারা কিন্তু ভোটার আনে। যেমন জাতীয় সংসদে একটা ব্যাপার, ক্ষমতার ব্যাপার, দলীয় ব্যাপার, অনেক ব্যাপার আছে। এই যে উপজেলা বিষয়টা দেখেন, উপজেলাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় একটা উপজেলা একটা নির্বাচন আসনের সমান এরিয়া বা ভোট কেন্দ্র। তো ওই ভোট কেন্দ্রগুলিতে মনে করেন একটা নির্বাচনী এলাকায় 100-150 ভোট কেন্দ্র, সেখানে কিন্তু এই যে ভোটার আনার দায়িত্বটা এটা কিন্তু কাউকে করতে হয়। স্থানীয় সরকারের ওই লেভেলে যেটা হয় উপজেলায় সেটা করা যাচ্ছে না বা সেইভাবে আসতেছে না, যার জন্য ভোটার সংখ্যা একটু কমে গেছে। আমরা মনে করি প্রথমবারের মতো তো, দ্বিতীয়বার যখন এটা হবে আমরা মনে করি তখন এই ভোটার সংখ্যা বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে, এবং দলীয় দৃষ্টিকোণ থেকে হয়তো আরো অনেক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি ডাকসু নির্বাচনে একটু বলেন। না, আমি একটু এর কাছে একটু আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করি। দেখবেন যে আওয়ামী লীগ যখন বুঝতে পারছে জনগণ একটি বর্জনের সংস্কৃতির দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা এই একই আইনে এখন যে উপজেলা চেয়ারম্যানের কিন্তু মার্কা, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু মার্কা ছিল। আওয়ামী লীগ শুধু জনগণের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য একই আইন যেখানে বাংলাদেশে বলবৎ, সেখানে চেয়ারম্যানের বলছে যে এটা মার্কায় চলবে, বাকি দুটা কিন্তু মার্কা দরকার নেই। মানে জনগণ যাতে ভোট দিতে আসে, ভোটাররা ভোট দিতে আসে, সেখানেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আর আরেকটু কথা বলেন যে আজকে উনি বলছে যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের যদি আপনি পরিসংখ্যান দেখেন যে 80 থেকে 90% উপস্থিতি, এটা সবসময় আপনার বাংলাদেশের যত নির্বাচন হয়েছে, তো এই উপজেলা নির্বাচন তো বাংলাদেশের নতুন না। এই উপজেলা নির্বাচন তো আগের দুইটা নির্বাচনে 52% এবং 56% ভোট কাস্ট হয়েছিল, চতুর্থ এবং তৃতীয়তে। কোথায়? আমি নির্বাচন কমিশনের পরিসংখ্যান থেকে বলছি, সেটা আমি বলি। আর এখন তারা বলছে যে এটা জনগণ, কিন্তু এটা এই তথ্য সম্পূর্ণ সঠিক না। বাংলাদেশের জনগণ কিন্তু ভোটের উৎসবের জন্য ভোট দিতে আসে, সেখানে তারা যদি এসে দেখে তার ভোট দিয়ে দিচ্ছে। যে আপনি ইদানিং একটা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, কায়সার ভাই হয়তো দেখতে পারবেন, যে একটা একটা ছেলে, 18-20 বছরের ছেলে, সে একটা কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করছে যে বাবা তোমরা 10-12 বছর আগে তোমরা মারা গিয়েছো, আমি বহু তোমাদের জন্য দোয়া করি, কিন্তু তোমাদের সাথে কখনো আমার দেখা হয়নি। এবার শুনলাম যে তোমরা নাকি ভোট দিতে আসছো বাবা, তবু খুশি হলাম যে তোমরা আমাদের স্মরণ রাখছো। এটা মোনাজাত কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায়, কারণ মানুষের ক্ষোভটা কোথায় গেছে আজকে। মানুষ কিন্তু আপনার ক্ষোভের প্রকাশভঙ্গিটা আপনাকে লক্ষ্য করতে হবে।
যে এই সরকার সম্পূর্ণ আস্থা নষ্ট হয়ে গেছে। না হয় আজকে আমি কেন মাইকিং করে ভোটার আনতে হবে? মাইকিং করে ভোটার, এটা তো বাংলাদেশে কখনো ছিল না। বরং আমরা দেখেছি, আপনি যদি যে কথাটি বলছে যে স্থানীয়, এই যে গাজীপুর নির্বাচনে আপনারা দেখবেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের কেন্দ্র থেকে পুলিং এজেন্ট থেকে ধরে কোথাও নিয়ে আটকে রেখেছে, সন্ধ্যার পর ছেড়ে দিয়েছে। ওখানে যারা এজেন্ট আছে তাদেরকে আগে আগে গ্রেফতার করা হয়েছে। এটা তো একসময় তো এই সংস্কৃতি ছিল, হঠাৎ করে এমন দেশে কি ঘটে গেল? মানুষের ক্ষোভ থাকলে তো মানুষ প্রতিবাদ করবে, মিছিল করবে, জনবিস্ফোরণ হবে। মানুষ তো খুব না না মানুষ হলো কি, যার যার কাজ করছে। না না আপনি যা কাজ করে না, মানুষ যে জীবন জীবিকার সন্ধানে ছুটছে, মানে ক্ষোভের বহিঃপ্রকাশটা কোথায় দেখছি? বহিঃপ্রকাশ অবশ্যই আছে। এই যে খবর দেখছি না কিন্তু না না এইটা খবর, আমরা কি, আপনি আর আমি কি নিরস্ত্র লোক? আমাদের কাছে তো অস্ত্র নাই, কিন্তু একটা নিরস্ত্র লোক অস্ত্রধারী লোকের সাথে তো কখনো যুদ্ধ করতে পারে না। কোনো পুরো পৃথিবীর গণবিস্ফোরণ কিন্তু অস্ত্রের বিরুদ্ধে ধীরে ধীরে হবে। অস্ত্রটা হয়নি, সেটা আপনি পাকিস্তানের নমুনা তো নাই এখানে আছে। পাকিস্তানের বিরুদ্ধেও কিন্তু পাকিস্তানকে সরাতে কিন্তু আপনার 24 বছর সময় লেগেছে। আপনি ব্রিটিশদেরকে অসহযোগ আন্দোলন করে 200 বছর লেগেছে। এই বাংলাদেশও এরশাদকে আমরা হারাতে কিন্তু 9 বছর লেগেছে। আওয়ামী লীগ আজকে গণতন্ত্রের যে মোড়ক পরে যে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট গভর্নমেন্ট চালু করেছে, এইটাকে সময় তো আপনার সময় লাগবে, কারণ আমরা দেখেছি এইভাবে ক্ষমতায় কেউ কখনো টিকে থাকতে পারে না। আমাদের মিডিয়া কতটা স্বাধীন যে এই ধরনের বক্তব্য আওয়ামী লীগ বিরোধী বলতে পারছেন এবং লক্ষ লক্ষ লোক দেখছেন, বলে আবার বাসায় যে শান্তিতে ঘুমাতে পারছেন। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এটা উৎকৃষ্ট কিভাবে সম্ভব বলে এটা বলেন তো? হ্যাঁ, ওনারা এগুলি বলবেন, ওনারা নির্বাচন নিয়ে বাসায় ঘুমাতে পারছে না, তাহলে ইলিয়াস আলী ঘুম হলো কেন, চৌধুরী আলম ঘুম হলো কেন? এইভাবে ওনাদের কি কারণে হচ্ছে সেটা জাতি জানে। আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। কাসার ভাই, এই গত 3-4 দিন আগে এক রাষ্ট্রদূত, উনি বিমানবন্দরে যাচ্ছিলেন, বিদেশে যাবে, 15 মাস পর উনি ফিরে আসতে হয়েছে। কেন? কই আর মুখ খুলে না? সেই ঘটনা বেরিয়ে আসছে। না, মুখ খুলে না। দেখ, আমরা বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না। একটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, আমরা মনে করি আপনারা যেটা বলতে চাচ্ছেন, দেখেন আপনারা জাতীয়ভাবে, মানে রুবায়েত ভাই বলার চেষ্টা করেছেন, কারণ আমরা তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ওনারা 500 লোক নিয়ে আন্দোলন করবে কেন? 20 জন লোক নিয়ে সেমিনার করবে কেন? যদি ওনাদের গণরোষ থেকে থাকে, পাচ্ছে না কেন? ওনারা বলছে যে পুলিশ টুলিশ সব মিলে তাদেরকে আটকে রাখে। আসলে আমরাও দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, বুঝছেন? এটা আমরা তো হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসি নাই। আমরাও দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এই বিএনপির বিরুদ্ধে, জাতীয় বিরুদ্ধে। ওই পরিসংখ্যান বলেন, আওয়ামী লীগের লোক তো আপনারা যা করেছেন, শুনেন আমি সে বলতে 2001 সালের পরে আওয়ামী লীগের উপর যে অত্যাচারটা, আমার ব্যক্তিগত 21টা মামলা ছিল। 21টা, আর আমাদের 100, 150, 200, 250 মামলা নেই। কিন্তু আমাদের এমন নেতা ছিল 150, 200 মামলা ছিল। আমি বলতে চাচ্ছি কি, এইসব আপনারা যদি বলতে চান, বাস্তবতাকে আপনারা এইসব বলে ইয়ে করতে পারবেন না, কারণ আপনাদের বাস্তবে আসতে হবে। এদেশের জনগণ এখন কি চাচ্ছে, এই সরকার সেটা ফুলফিল করতে পারছে, আপনারা সেটা ধারে কাছেও নাই। আপনারা মনে করতেছেন একটা বিপ্লব হবে, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই দেবে, বরাবরই সেটা চেষ্টা করছে। ভোট দেন না, অবাধ সুষ্ঠু ভোট দেন না, কি হয় দেখেন। শুনেন, আমি তো বলছি বাংলাদেশের জনগণ তো 16 কোটি, বিএনপিও মানে 16 কোটি, আওয়ামী লীগের 16 কোটি, আসলে 32 কোটি না কিন্তু জনগণ। এই হিসাব কিন্তু আমাদের মিলে না, সবাই শুধু জনগণ বলেন। কিন্তু একটা জিনিস কি জানেন, আমরা লক্ষ্য করে দেখেছি, এটা আমি একটু ইয়ে নিয়ে বলতে চাই, 2014 সালে 5 জানুয়ারি ওনারা নির্বাচন করেন নাই, খেয়াল করবেন। কিন্তু সেই নির্বাচনকে ঠেকানোর জন্য কি করেছে নিশ্চয়ই আপনার মনে আছে, যে আগুন সন্ত্রাসটা করেছিল। এই কথাটা বলা কেন জানেন? এরপরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটা কিন্তু বয়কট করে নাই। যেখানে জয়ী হয়েছে সুষ্ঠু নির্বাচন, ও জয়ী হয়েছে অনেক জায়গায়, আর জয়ী না হইতে পারলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। এখন নির্বাচন কমিশন তো গ্যারান্টি দিতে পারবে না যে আপনারা জয়ী হবেনি। তো আমরা আরো আলোচনা করবো এ নিয়ে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি। আপনারা দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ এবং ডাকসুর যারা কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন, সেটি নিয়ে আরো কথা বলবো আমরা বিরতির পরে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসবো। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আলোচনা নিয়ে আজকে আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন এবং ডাকসু নিয়ে। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, কাউসার ভাই এবং এবিএম মোশাররফ। আমরা বিরতির আগে একটু কথা বলেছি, ডাকসু নিয়ে যদি একটু কথা বলেন। নির্বাচনে অনেক কথাবার্তা হয়েছে, আজকে যারা নবনির্বাচিত তারা দায়িত্ব বুঝে নিয়েছেন। প্রথম মিটিং হয়েছে 28 বছর পরে। না, ডাকসু কিন্তু আসলে আমরা সবাই চেয়েছিলাম যে একটি ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হোক,
কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ডাকসু নির্বাচন করতে গিয়ে যে জাতীয় ক্ষেত্রে যে সংকটগুলি আমরা মোকাবেলা করছি, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন জানি সেই সংকটগুলোকে আরো বেশি ঘনীভূত করেছে। যে আমরা আজকে কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই জাতিকে দিক নির্দেশনা দেয়। কারণ আমরা একটা জিনিস মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা চিন্তা করে জাতি আগামীকাল তা চিন্তা করে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্ত আমরা কিন্তু হোঁচট খেয়েছি। আজকে প্রশ্ন উঠেছে যে এই ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে কিনা, এই ডাকসু নির্বাচনে ম্যানিপুলেট করা হয়েছে কিনা। এই ডাকসু নির্বাচন আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন যেভাবে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা দলাদলির মাধ্যমে রাতের ভোট দেওয়া হয়, এখানে আমরা দেখেছি যে একটি হলে, মৈত্রী হলে, যে রাত্রে 300 ব্যালট পেপার সিল দিয়ে রাখা হয়েছে। রোকে হলে সমস্যা হয়েছে অনেক ক্ষেত্রে, আপনার কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদেরকে। কিন্তু আপনাদের দলের যে অঙ্গ সংগঠন ছাত্র দলের এই অবস্থা কেন? ছাত্র দলের অবস্থা এইটা এই কারণে স্বতন্ত্র পার হয়ে গেল, বামরা কিছু না না, এটা স্বতন্ত্র ছাত্র দলেরই বাজে অবস্থা। ছাত্র দলের বাজে অবস্থার কারণে একটাই যে না, এটা আমি আমাদের দুর্বলতা স্বীকার করিনি। আমি বলি যে আমরা চিন্তা করিনি যে এত অল্প ভোট তারা পাবে। এটা আমরা আপনার না করলে আমরা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বেসিক্যালি হল কেন্দ্রিক। আপনার যে রাজনৈতিক সংগঠনগুলো যে কর্মকাণ্ড, এটা সাধারণত হল এবং ক্যাম্পাস কেন্দ্রিক। বিগত 10টি বছর জাতীয়তাবাদী ছাত্র দলকে এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি, হলে কোনো ছাত্রকে থাকতে দেওয়া হয়নি, সহ অবস্থান নিশ্চিত নাই, সংগঠনগুলি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। এই যে একটা দখলের একটা অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, যার ফলটা কিন্তু সেখান থেকে স্বতন্ত্র কিভাবে স্বতন্ত্র বেরিয়েছে। এইটা যে একটা বিকল্প, আজকে জাতীয়তাবাদী ছাত্র দল দেখলেই তো তাকে নির্যাতন করা হচ্ছে। ছাত্রলীগ ভিপি হতে পারে না, কোটা থেকে ভিপি হচ্ছে। এইটা কারণ হলো এই যে সাধারণ মেয়েদের হলে ভিপি হয়েছে না, সাধারণ যে সেন্টিমেন্টটা, এই সাধারণ সেন্টিমেন্টটা জাতীয়তাবাদী ছাত্র দলকে না পেয়ে সক্রিয়, এটা আজকে কেন সেইটা ছাত্রদল কেন এটা এই যে ক্যাম্পাসে তারা যেতে পারছে না, ফলে তারা থাকতে পারছেন। আজকে শুধু তাই না, আপনি বরং আরেকটি ভয়ঙ্কর জিনিস, আমি এটা একেবারে লাইভ টক শোতে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, বরং তো আমি মনে করি না থাকলে নিপীড়ন পীড়ন যেটা বলছেন মানুষের সিম্প্যাথি বাড়ার কথা। যে সিম্প্যাথি আজকে এই যে সাধারণ ছাত্র পরিষদ ওইটা পেয়েছে, আপনারা কেন পেলেন না? আমরা তো একটা সংগঠন না পেয়ে একটা ব্যক্তি যখন পেয়ে যায়, আমি বলি এটা সংগঠনের জন্য খুব দুর্ভাগ্য সেটা। আজকে আপনাকে বলি যদি জাতীয়তাবাদী ছাত্র দল যদি আজকে ডাকসুতে জিততো, আজকে মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3-4 হাজার ছেলের শিক্ষা জীবন বিপন্ন হতো। তাদেরকে ক্লাস করতে পারতো না, তারা পরীক্ষা দিতে পারতো না, তারা ক্যাম্পাসে যেতে পারতো না। সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ ছাত্ররা একটা বিকল্প কিন্তু বেছে নিয়েছে। ভালোই করেছে তারা, সেটা নুরু। যদি আজকে এই নুরু শুধু ভিপি না, 2টা পোস্ট তারা পেয়েছে। যদি আপনার যে আপনি দেখেন মেয়েদের হলে সুস্থ নির্বাচন হয়েছে, 4টি কিন্তু ছাত্রলীগের বিরোধী প্যানেল জয়যুক্ত হয়েছে, একটি হলে গন্ডগোল হয়েছে, ছাত্রলীগ জয়যুক্ত হয়েছে রোকে হলে। ছেলেদের হলগুলিতে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতো, সেখানে কিন্তু জেতার কোনো সুযোগ ছিল না। জি কাউসার ভাই যদি বলেন। আসলে আজকে একটা ঐতিহাসিক দিন বলবো আমি। ওনারা যেভাবে বলার চেষ্টা করুক না কেন, ডাকসু কার্যকরিতা পেয়েছে দীর্ঘ 28 বছর পর। আমরা এবার সম্ভবত সে ডাকসুতে নির্বাচন করেছিলাম, কার্যক্রম হয়েছে। এটা আমি যেটা বলতে চাই, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সেশন জট নেই, ইস্যু ভিত্তিক কোনো আন্দোলন নেই। কারণ আমরা এক সময় করেছিলাম স্বাধীনতা সংগ্রামে, দেশ স্বাধীন হওয়ার জন্য। পরবর্তীতে আমাদের উপর যে চেপে বসেছিল স্বৈরাচার, তাদেরকে হটানোর জন্য আমরা আন্দোলন করেছিলাম। এখন কিন্তু সে কোনো আন্দোলন ঢাকার ইস্যু নেই। কেন এখন 4 বছরের সেশন 4 বছর হয়ে যাচ্ছে, যথারীতি তারা চাকরি পাচ্ছে। ছোটখাটো আজকে হয়তো প্রথম মিটিং এর পর আমি ডাকসুর বিবিজিএস এর ব্রিফিংটা শুনেছি, তারা এখন হয়তো শুনেছেন আপনিও, তারা এখন রিক্সা এবং সাইকেলের লেন চায়। তার মানে বড় কোনো সমস্যা নেই। কেন এখন ঢাকা আমাদের সময় হলে ছিল 13টি, এখন বোধহয় 18টি। এখন সেই অর্থে কেন 40% ছিল এমনি বাসায় থাকে, হলে কিন্তু পর্যাপ্ত সিট আছে এখন। অর্থাৎ আর আরেকটা তো আমরা মাঝে মাঝে দুঃখ নিয়ে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মানে শুধু বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এটা আমাদের সময় এত বিল্ডিং ছিল না, এখন হাই রাইজ বিল্ডিং সব হচ্ছে। অর্থাৎ স্থান সংকটও এখন আর আগের মতো নেই। অর্থাৎ আন্দোলনটা করবে কি নিয়ে। আর এই যে নির্বাচন নিয়ে দেখেন, আমি এটা বলবো যে আপনারা তো বিশ্ববিদ্যালয়ে আছেন, আমার মনে হয় এখন যারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ টায়ারে আছে, প্রভোস্ট, ডিন বা এরা কিন্তু অনেকেই ডাকসু নির্বাচন করতে পারে নাই। কারণ আমাদের সমসাময়িক তো তারা দেখে নাই। এদের একটা প্রক্রিয়া যে বিষয়টা, এইখানে একটু ঘাটতি ছিল, যার জন্য কিছু কিছু সমস্যা হয়েছে। আর মোশাররফ ভাই যেটা বলতে চেয়েছিলেন, দেখেন কুয়েত মন্ত্রী হলে যেটা হয়েছিল, এটা কি প্রমাণিত হয়েছে? অবশ্যই
এইগুলো ডাকসু নির্বাচনের কি প্রমাণিত হয়েছে? আমাদের হল সংসদ এবং ডাকসুর ব্যালট পেপার রঙিন, আর ওখানে পাওয়া গেছে সাদা। একই কথা যে এই যে নির্বাচন প্রক্রিয়া, জাতীয় বলেন ডাকসু বলেন, যে বিতর্কিত করার একটা প্রক্রিয়া, সেটা কিন্তু হয়েছে। আর ছাত্রলীগ যদি এটিয়া সবকিছু করতো তাহলে ডাকসুতে ভাগাভাগি হতো, হল প্যানেলে ছাত্রলীগ হেরে যেত। এটা আপনারা বলতে চাচ্ছেন না, তাই না? অর্থাৎ এখানে ছাত্ররা ভোট দিতে, অবাধ নির্বাচন ডাকসুর ব্যাপারে শুনেন, আমরা বরাবরই বলছি এটা সেকেন্ড পার্লামেন্ট দেশের, সেখানে ছাত্ররা ভোট দিয়েছে এবং দেখেন একটা মিক্সড, ডাকসুতে মিক্সড এসছে, হল পর্যায়ে মিক্সড এসছে, এটাই স্বাভাবিক, এটা ভালো হয়েছে। কিন্তু এটাকে ওনারা বিতর্কিত করার বিভিন্ন ফর্মুলা তৈরি করছেন। আমরা বলতে চাই কি, 28 বছর পর হয়েছে, 1 বছর পর আবার হবে, তাই না? আমরা মনে করি পরবর্তী নির্বাচন এই বছর যারা করেছেন প্রক্রিয়াটা শুরু হয়েছে, আর এটা তো আর 5 বছরের সংসদ না, 1 বছরে আমরা বলতে চাচ্ছি কি এটাকে আর বিতর্কিত করা শুরু হয়েছে। শত প্রতিকূলতার মধ্যে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেখানে তারা হলে থাকতে পারছে না, ক্যাম্পাসে যেতে পারছে না, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং কার্যকরী করার জন্য 8টি পয়েন্ট দিয়েছিল, একটি পয়েন্টও মানা হয়নি। বরং আপনি দেখবেন এখানে যে কটা যেটা আমরা বলতাম যে একটা তরুণ নেতৃত্ব, তারুণ্যের, সেইটা কতটুকু হবে? সেইটা এটা হবে কি, এটা ছাত্র লীগ ডোমিনেটেড ডাকসু হবে। সেটা সরকারের, আজকেই দেখবেন, আপনি লক্ষ্য করবেন যে ডাকসুর আজকে প্রথম দিন আমরা যে জিনিসটা নিয়ে বিতর্ক আমরা দেখেছি, যে ডাকসু হয়তো দীর্ঘ 28 বছর পর হচ্ছে, ইউনিভার্সিটিতে ইন্টারনাল বহু সমস্যা আমাদের রয়েছে। এখানে আপনার ছাত্রদের আবাসনের, তো আপনি জানেন যে এটা গণরুমের সমস্যা আছে, ছাত্রদের যে এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটি সেভাবে দীর্ঘদিন অনুপস্থিত হলো, কোনো রকম রুটিন মাফিক চলেছে, এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু আপনি দেখবেন যে ডাকসু এফেক্টিভ না হওয়ার অন্যতম কারণ, আজকেই আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর সদস্য পদ দেওয়া নিয়ে, আজীবন সদস্য দেওয়া নিয়ে, সেটা যাও, সেটা নিয়ে আবার নির্বাচিত ভিপি আবার বলেছে, সেটা আপত্তি করেছে, এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে তাকে জড়ানো বরং ঠিক হবে না। আজকে দেখবেন এই যে শুরুতেই কিন্তু একটা সমস্যা শুরু হয়ে গেছে। পরের মিটিং এর সিদ্ধান্ত আজকে প্রস্তাবনা এসেছে না, সেটা আমি বলছি এটা তো দরকার ছিল না, কারণ এটা আপনার দৃষ্টিভঙ্গি এখনো দলীয়, আপনাকে তো এটা সার্বজনীন হতে হবে। আপনি যখন ইলেকশন করেছেন তখন ছাত্রলীগ, ছাত্রদল বা সাধারণ ছাত্র পরিষদ, যখন আপনি নির্বাচিত হয়ে গেছেন তখন তো আপনি ডাকসুর প্রতিনিধি, আপনাকে সাধারণ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 স্টুডেন্টের দিকে তাকাতে হবে, শিক্ষক দিকে, কর্মচারীদের দিকে হবে, এবং শুধু ডাকসু বলতে অনলি ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই ডাকসু কিন্তু জাতীয় নেতৃত্ব, জাতীয় কিছু সমস্যা কিন্তু অলরেডি আছে ছাত্র সমাজের জন্য, যেমন আপনার চাকরির বয়স বাড়ানো, সেইটা ডাকসুর একটা নেতৃত্ব দেবে আমরা আশা করি। তারপর এখানে ওই যে কোঠার এখনো সমস্যার সমাধান হয়নি, কোনো প্রজ্ঞাপন এখনই সঠিকভাবে হয়নি, এই সমস্যাগুলি রয়ে গেছে। কোটা বাতিল করা হয়েছে, তারপর বাতিল হয়, কিন্তু কি ফরম্যাট হবে এটা হচ্ছে না। তারপর আপনি মনে করবেন যে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই যে নানামুখী শিক্ষা ব্যবস্থা, একদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একদিকে সার্টিফিকেট নিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একই দিকে সার্টিফিকেট নিচ্ছে, অথচ একই ছেলে মেয়েদের কম্পিটিশন করতে হচ্ছে, সেখানে দলীয় একটি রং বিরাট ফ্যাক্টর। আপনি যেটা বলেছেন যে ডাকসুতে কেন ছাত্র দলকে ভোট দেয়নি, আজকে চাকরি নিতে হলে, সরকারি চাকরি নিতে হলে আজকে এবি রিয়াজুল কবি কাউসারদের প্রত্যয়নপত্র লাগে, না হলে চাকরি হয় না। যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছেলেটা এত কষ্ট করে, গরিব বাবা মামার অনেক অর্থ কষ্ট দিয়ে তাকে এখানে লেখাপড়া করছে, সে যখনই একটা চাকরির জন্য যাবে, তাকে যদি সরকারি দলের প্রত্যয়নপত্র গ্রহণ করতে হয়, সেই ছিল তো নিজের ইচ্ছা করে এই আগুনের মধ্যে ঝাঁপ দেবে না। জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে ভোট না পড়ার অন্যতম কারণও কিন্তু এইটা, কারণ আপনি দেখবেন সব জায়গায় যে কে ছাত্রলীগ করে নানাবিধ তদন্ত হচ্ছে। আমাদের বিসিএস সহ যে কোনো জায়গায় আপনি চাকরি আবেদন করলে আমরাও মাঝে মাঝে কষ্ট পাই যে আমাদের ছেলে মেয়েদেরকে রিটেনে টিকতে হয়, না টিকতে তো হবেই, অর্থাৎ রিটেনে না টিকলে, কিন্তু প্রত্যয়নপত্রটা যখন দিতে হয় তখন শুনেন, এখানে আমি এখন জানি জাতীয়তাবাদী ছাত্র দল করে পরীক্ষা বুয়েটের একটা টিম নেয়, এটা তো আপনি জানেন না, জাতীয়তাবাদী ছাত্র দল করে, আর কোনো তদবির চলে না। আমি এখন যে কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা হলে বুয়েটকে দিয়ে দেওয়া হয় যে আপনারা আমার এই পরীক্ষা পদ্ধতিটা করে দিবেন, জাতীয়তাবাদী ছাত্র দল করে। এইরকম আমি এখন আপনাকে 50 জন দেখাতে পারবো এবং মেধার মাধ্যমে এখন চাকরি হচ্ছে, তালিকার নাম যাওয়ার পরও তারা জয়েন করতে পারছে না, কারণ তাদের প্রত্যয়ন মানে ভেরিফিকেশনে পজিটিভ না, নেগেটিভ, যারা পদধারী। তো সুতরাং এত সংকটের মধ্যে সাধারণ ছাত্ররা জাতীয় ছাত্রদলকে ভোট দেবে? জি, না, আমরা তো আশা করেছিলাম যে ডাকসুর পরে সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং একটা তরুণ নেতৃত্ব বেরিয়ে আসবে, সেই আশা কতটুকু? না, সেটা হওয়া উচিত না। আমার মনে হয় ইতিমধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যে বলেছেন পর্যায়ক্রমে সবগুলি বিশ্ববিদ্যালয় এবং কলেজে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে, এবং এটা মার্চ মাস থেকে শুরু হওয়ার কথা,
আমার মনে হয় আপনি এটা শুনেছেন, চিটাগাং ভার্সিটি আজকে একটা বৈঠক করেছে, তারা তারিখ নির্ধারণ করবেন। বিশ্ববিদ্যালয়ের সংসদগুলো আগামী জুনের মধ্যেই হয়ে যাবে, কলেজগুলো হতে পরে হবে। রাজেন্দ্র কলেজে হচ্ছে, কিন্তু সেখানে ভোট পড়েছে মাত্র 22 ভাগের মতো। এইটা খুবই আশাহত একটা জায়গা। ছাত্র সংসদ নির্বাচনে কেন এত কম? ওই একই অবস্থা, খুবই নামকরা কলেজ, সরকারি। ওই যে আপনার এই যে বয়ের সংস্কৃতি, যদি আমি ভোট দেই আজকে এখানে, যদি আপনি মনে করেন কোনো কারণে জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে ভিপি হতো, তাহলে ক্যাম্পাসে কি হতো? অসংখ্য ছেলে হল থেকে বেরিয়ে যেতে হতো, অসংখ্য ছেলেকে পরীক্ষার হলে দেওয়ার কোনো সুযোগ থাকতো না, অনেককে ক্যাম্পাস থেকে রক্তাক্ত অবস্থায় বের হতো। বরং নুরু, আমি মনে করি নুরু একটি অবাঞ্ছিত অবস্থা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করেছে। 80-র দশকে আমরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, আমরা ছাত্রলীগ করতাম, আমাদের অবস্থাটা কি আপনারা জানেন? আমরা হলে থাকতে কষ্ট হতো, সেটা তো আমরা চাই না। শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব কিনা ওনারা আজকে যেটা বলতে যাচ্ছে, বিরোধী দল থাকবে, এর মধ্যে থেকে রাজনীতি করতে হবে। আমরা করেছি, অবস্থাকে পাল্টাবে না। না, এটা এখন তো বিশ্ববিদ্যালয় অনেক ভালো, এখন বিশ্ববিদ্যালয় আমাদের তো একসময় রাত্রেবেলা গুলাগুলি না আসলে ঘুম হতো না, এখন বিশ্ববিদ্যালয় গুলির আওয়াজ কল্পনা করা যায় না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশ্বের অনেকগুলো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ ভালো। এটাকে আপনারা নষ্ট করতে যাচ্ছেন কেন? এটাকে অবহেলা দিতে যাচ্ছেন কেন? কবরেও তো নিরাপত্তা আছে। এটা যদি বলতে চান, আমরা মনে করি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, স্বীকার করতে হবে তো এখন পর্যাপ্ত শিক্ষক আছেন। আমি তো বলেছি লজিস্টিক যে সাপোর্ট, এটা অন্য যে কোনো সমস্যা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো, সেটা স্বীকার করতে হবে। আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে এখন সকল ফেসিলিটি দেওয়া হচ্ছে এবং রিসার্চের জন্য বিল্ডিং হচ্ছে, স্বীকার করতে হবে। সেটা ভালো, সেটা তো অবশ্যই উচিত। এগুলো আপনারা পজিটিভলি দেখেন। এবং আমরা মনে করি ডাকসু আজকে হয়তো প্রথম মিটিং হয়েছে, পরবর্তী মিটিংয়ে তাদের অনেক এজেন্ডা আসবে এবং এজেন্ডা বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে, সরকারের কাছে যাবে। আমি তো মনে করি আমাদের সরকার, এই সরকার শিক্ষার জন্য যা করেছেন, জি, এটা অস্বীকার করার জন্যই। একটা কি আপনার মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটা দেওয়ার আগে ভিপি থেকে শুরু করে সবার সঙ্গে কথা বলে ফাইনাল করে তারপরে প্রস্তাবটা দিলে ভালো হতো? দেখেন, এটা তো আমরা আজকে শুনতে পেরেছি, সভাপতি বলে ফেললো, তারপর যখন ভিপি এইটা আবার এক ধরনের নাকচের মতো শোনা যাচ্ছে তার বক্তব্যটা, ঠিক ভালো হলো না। বলতে যাচ্ছেন যে আমরা নির্বাচনে এখন বিশ্ব নেত্রী, আমরা ওনাকে বিতর্কিত করতে চাই। উনি আসলে এইভাবে মানে আলোচনাটা মনে করে নিয়ে তারপরে দিলে বোধহয় ভালো হতো। আমরা মনে করি পরবর্তী মিটিং এর সিদ্ধান্ত হবে, কনসার্ন এইটা বিতর্কের মধ্যে না গেলে বরং ভালো হতো প্রথম মিটিং এ। এবং এখানে আপনি সবচেয়ে আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, একটু উইজডমের পরিচয় দিলে ভালো হতো। নির্বাচন তো আমরা অবশ্যই এটার চালু হোক, এটা আমরা চাই। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রোগ্রামের শিক্ষক, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা জাতির বিবেক মনে করি, সেখানে 8 জন নিরপেক্ষ শিক্ষক তারা একটি পর্যবেক্ষণ করেছে। তো পর্যবেক্ষণ রিপোর্টটা কিন্তু পজিটিভ না, তারাও বলছে নেগেটিভ, যে অনেকগুলি লেকিং ছিল এই নির্বাচন। যেমন আপনি বলি না, বিশ্ববিদ্যালয় নিজে একটা তদন্ত কমিটি করেছে, সেটা আলাদা, আমরা দেখি ফলাফলটা কি আসে। যেমন আপনি একটা বলেন, যেমন আপনার আমাদের ব্যালট বাক্স, যখন জাতীয় নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি, এখানে ব্যালটের কোনো সিরিয়াল নাম্বার নেই। 3 নম্বর হলো আমি যে ভোট দিচ্ছি, আমাকে মানে যেটা একটা চিহ্ন, যে জন্য আজকে ওই ফলস লাইনের কথা বলা হচ্ছে, যে আপনি যদি একটা কালি দিয়ে দিতেন, আমাদের 10 সেকেন্ড সময় আছে, শেষ করতে হবে, দাঁড়াতে পারতো না, যার জন্য আপনি সুযোগ করে দিয়েছেন যে ওই ছেলে যাতে এসে আবার অনেক ধন্যবাদ। চাই কি আগামী ডাকসু যদি 1 বছর পরে হয়, আমরা ব্যালট আমরা ডিজিটালি করব, ইভিএম এ করব বা স্মার্টফোনে করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ দুজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, অনুষ্ঠানটি দেখবার জন্য। আমরা শেষ করব অনুষ্ঠানটি। এতক্ষণ যারা টিভিতে বা ফেসবুকে আলোচনা শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে রাখি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শনি ও রোববার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সঙ্গেই থাকুন।